বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমরা তো রিভিশন ক্লাস করছিলাম। তোমাদের সর্বশেষ ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেই অধ্যায়টা শেষ করেছি। আজকে নতুন একটা অধ্যায় আমরা রিভিশন শুরু করব। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সর্বশেষ যে অধ্যায়টি, অর্থাৎ 10ম অধ্যায়, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। অধ্যায়ের নাম কি? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা হলো অধ্যায়ের নাম। এই অধ্যায়টা আমরা আজকে রিভিশন শুরু করব। তো প্রথমেই আমরা অধ্যায়ের নামটা লিখে নিই, তারপরে আমরা মূল আলোচনায় যাব। অধ্যায়ের নামটা কি? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাহলে অধ্যায়ের নাম হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো প্রথমেই যেটা বলা হচ্ছে যে আদর্শ গ্যাস। তো প্রথমেই তাহলে আমাদের জানা দরকার যে আদর্শ গ্যাস আসলে কি, বা কাদেরকে আমরা আদর্শ গ্যাস বলতে পারি। আমরা তো অনেক গ্যাসের নাম জানি, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, বিভিন্ন রকমের গ্যাসের নাম জানি। কিন্তু এই গ্যাসগুলোর মধ্যে কাদেরকে আমরা, বা কোন শর্ত যারা পূরণ করবে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলতে পারবো, সে বিষয় সম্পর্কে আমরা প্রথমেই জানবো। তাহলে আমি লিখছি, দেখো। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি, তা আমরা দেখি। আদর্শ গ্যাসের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তাহলে প্রথম বৈশিষ্ট্য কি লিখলাম, যে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। মানে আদর্শ গ্যাসের অন্যতম একটা বৈশিষ্ট্য যে এই আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের কারণে কিন্তু গ্যাসের অণুসমূহের মধ্যে স্থিতিশক্তি সৃষ্টি হয়। স্থিতিশক্তি উদ্ভব হওয়ার মূল কারণ হচ্ছে যে এদের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল ক্রিয়া করে, এই কারণেই স্থিতিশক্তির উদ্ভব ঘটে। তো যেহেতু আদর্শ গ্যাসের মধ্যে এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, কাজেই তাদের স্থিতিশক্তি নাই। কোনো স্থিতিশক্তি নেই, স্থিতিশক্তি শূন্য। সম্পূর্ণটাই হচ্ছে তাদের গতিশক্তি। সম্পূর্ণ শক্তি হচ্ছে এদের গতিশক্তি। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যে আদর্শ গ্যাসের অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নাই। এই কথাটা কি, এটা আমি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক আদর্শ গ্যাসের অণুগুলোকে, মানে যে কোনো গ্যাসের অণুগুলোকে আমরা কিরকম চিন্তা করতে পারি? অতি ক্ষুদ্র ক্ষুদ্র মার্বেলের মতন। উম, মানে অণুগুলো তো এরকম যে তাদের একটা নিউক্লিয়াস আছে।
নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন স্তরে স্তরে ঘূর্ণায়মান, ফলে কি হবে, অণুগুলোকে আমরা অতি ক্ষুদ্র একটা মার্বেলের মতন চিন্তা করতে পারি। কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে মার্বেলের মতন যে অণুটা, সেটার আয়তন নাই, আয়তন একেবারেই নেই, আয়তন শূন্য, এরকম বিবেচনা করা হচ্ছে আদর্শ গ্যাসের বেলাতে। বাস্তব গ্যাসের বেলাতে তা হবে না। আমরা আদর্শ গ্যাসটা কি সেটা জেনে নেই, আর বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস থেকে কতটুকু ভ্যারি করে, কতটুকু তাদের ধর্মের ভিন্নতা দেখায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বলা হচ্ছে কি যে আদর্শ গ্যাসের অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নেই, অণুসমূহের আয়তন শূন্য। যা আয়তন সেটা কি, অণুসমূহের যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, একটা অণু থেকে অন্য অণু যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, এটা মিলে গ্যাসের আয়তন সৃষ্টি হয়, এভাবে বলা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য কি, তো আদর্শ গ্যাসের অণুসমূহ পরস্পরকে ধাক্কা দেয় এবং প্রতিনিয়ত দেয়ালকে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে চাপের সৃষ্টি হয়। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য কি, আদর্শ গ্যাসের অণুসমূহ প্রতিনিয়ত আধারের দেয়ালে ধাক্কা দেয়। আধার বলতে যেই পাত্রে এই গ্যাসটাকে রাখা হয়েছে, সেই পাত্রের দেয়ালে অনবরত ধাক্কা দেয়। এই দেয়ালে গিয়ে ধাক্কা দেয় ফলে চাপের সৃষ্টি হয়। এই আদর্শ গ্যাসের অণুসমূহ প্রতিনিয়ত দেয়ালে গিয়ে ধাক্কা দেয়, ফলে চাপের সৃষ্টি হয়। এটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য। আর চতুর্থ বৈশিষ্ট্য দেখি আমরা। সকল তাপমাত্রা ও চাপে, সকল তাপমাত্রা ও চাপে এরা অর্থাৎ আদর্শ গ্যাস সমূহ পিভি সমান এনআরটি এই সূত্র মেনে চলে। পিভি সমান এনআরটি, তো পিভি সমান এনআরটি এই সূত্রটা কি, কিভাবে আসলো এটা আমরা জানবো। তো আমি এখানে সংক্ষেপে একটু ধারণা দেব, যেহেতু আমরা এখানে আলোচনা করেছি। তো বলা হচ্ছে কি যে আদর্শ গ্যাসের অণুসমূহ সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি এই সূত্র মেনে চলবে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের বেলাতে আর একটা বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। আমি আরেকটা বৈশিষ্ট্য না বলে বলি যে অন্যতম বৈশিষ্ট্য, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা চাপে অবশ্যই পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্র মেনে চলবে। যে গ্যাসগুলো এই সকল তাপমাত্রা চাপে এই সূত্র মেনে চলবে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। আচ্ছা, তাহলে এখন পিভি সমান এনআরটি এটা বলা হচ্ছে, এর মধ্যে কোনটা কি, পি হলো গ্যাসের চাপ, বুঝতে পারছো, ভি দিয়ে আয়তন বোঝানো হয়, এটা তোমরা জানো। এন মোল সংখ্যা, মানে যে আদর্শ গ্যাসটা নেওয়া হয়েছে বা যে গ্যাসটা নেওয়া হয়েছে তার মোল সংখ্যা এন, এন দিয়ে মোল সংখ্যা প্রকাশ করা হয়। মোল সংখ্যা কি এটা তোমরা জানো। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, আর হলো কি মোলার গ্যাস ধ্রুবক, যার মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। তো 8.314 জুল পার কেলভিন পার মোল আদর্শ মোলার গ্যাস ধ্রুবক আর এর মান। আর টি হচ্ছে কেলভিন স্কেলে ওই গ্যাসের তাপমাত্রা। এই হলো পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা। তাহলে আদর্শ গ্যাস আমরা তাকেই বলবো যা সকল তাপমাত্রা চাপে এই সূত্রটা মেনে চলবে। এই হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে, এই বিষয় সম্পর্কে আমরা জানলাম। তো শিক্ষার্থীরা, আমরা গ্যাসের যে বিভিন্ন সূত্র রয়েছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছেন, সেই সূত্রগুলোর মধ্যে মূলত 3টে সূত্র নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো অতি গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বয়েল, বিজ্ঞানী বয়েল যে সূত্র দিয়েছেন, বয়েলের সূত্র। এরপরে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করি, বয়েলের সূত্র কি বলা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমি এটা মুছে দিই।
প্রথমে আমরা আলোচনা করব কি বয়লের সূত্র। তো তোমরা দেখবে যে তিনটা সূত্র নিয়ে আমরা যখন আলোচনা করব প্রত্যেকটা সূত্রেই একটা করে বিষয় এখানে স্থির রাখা হয়েছে। তো গ্যাস মূলত মানে গ্যাসীয় পদার্থ মূলত তাপমাত্রা, চাপ এবং আয়তন এই তিনটা বিষয় দ্বারা প্রভাবিত হয়। তাপমাত্রা, চাপ এবং আয়তন। কি কি? তাপমাত্রা, চাপ এবং আয়তন। গ্যাসগুলো এই তিনটা বিষয় দ্বারা প্রভাবিত হয়। তো তিনটা সূত্রের বেলাতে তিনজন বিজ্ঞানী যে তিনটা সূত্র নিয়ে আমরা এখানে আলোচনা করব, তিনটা সূত্রের বেলাতেই তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে যে কোনো একটা করে রাশি স্থির অর্থাৎ ধ্রুবক থাকবে। বাদবাকি রাশিগুলোর মধ্যে সম্পর্ক সেখানে দেখানো হয়েছে। তো প্রথমে যেটা বয়লের সূত্র, সেখানে তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা যখন স্থির, তখন ওই গ্যাসের আয়তন, তো এই গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তো এখানে কি বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় অথবা স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অথবা এই সমীকরণটাকে আমরা বরং এভাবে লিখতে পারি, আয়তন চাপের ব্যস্তানুপাতিক, V is proportional to P। শর্তটা কি? যখন তাপমাত্রা স্থির থাকবে। এটাই বয়লের সূত্র। তাহলে সূত্রটা আমরা আরেকবার বলি যে স্থির তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। তো এটা আমরা এমনি চিন্তা করলে বুঝতে পারি যে একটা গ্যাসের উপর যত বেশি চাপ সৃষ্টি করা যাবে, যত বেশি চাপ সৃষ্টি করা যাবে, চাপে গ্যাসটা সংকুচিত হবে। তার মানে চাপ যখন বেড়ে যাচ্ছে, আয়তন তখন কমে যাচ্ছে। চাপ বাড়ানো হলে আয়তন কমে যায়। তাহলে স্থির চাপে, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্র হচ্ছে এটা। তো এখান থেকে ভি সমান কে ইন্টু ওয়ান বাই পি, আমরা এটা লিখতে পারি ভি সমান কে ইন্টু ওয়ান বাই পি। এটা লেখা যায়, একটা ধ্রুবক নিয়ে আসলাম, ভি সমান কে ইন্টু ওয়ান বাই পি, বা পিভি সমান ধ্রুবক কে। এটা আমরা লিখতে পারি পিভি সমান ধ্রুবক কে। তাহলে এই হচ্ছে বয়লের সূত্র, পিভি সমান কে। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এখন ভিন্ন ভিন্ন চাপের জন্য, P1 চাপের জন্য আয়তন যদি V1 হয়, P2 চাপের জন্য আয়তন যদি V2 হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এই সূত্র অনুযায়ী, এই সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারি এরকম যে তাহলে এই সূত্র অনুযায়ী বলা যায় যে যখন চাপ P1, আয়তন তখন V1, তাহলে এই সূত্র অনুযায়ী P1 ইন্টু V1 সমান কে। আবার ওই গ্যাসটারই চাপ যখন P2, আয়তন হয়ে যাচ্ছে V2, তখন এই সূত্র অনুযায়ী P2 ইন্টু V2 সমান কে। তাহলে সবগুলো সমান হবে, P1 V1 সমান কে, P2 V2 সমান কে, অর্থাৎ এটা পরস্পর সমান। এটা কি আমরা সূত্রের আকারে এভাবে লিখবো, অর্থাৎ P1 V1 সমান P2 V2। এইটা হলো সূত্র। আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটা কাজে লাগাবো। বয়লের সূত্র থেকে এটা পাওয়া গেল, P1 V1 সমান P2 V2। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সূত্রটা কিভাবে আসলো। ভিন্ন ভিন্ন দুটি চাপের জন্য আয়তন যদি V1 এবং V2 হয়, তাহলে P1 V1 সমান P2 V2। চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক থাকবে সবসময় যদি তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বয়লের সূত্র সম্পর্কে আমরা জানলাম। এখন বয়লের সূত্রে এই সমীকরণ অনুযায়ী, বয়লের সূত্র অনুযায়ী আমরা এখানে একটা লেখচিত্র দেখব। লেখচিত্র দেখো, এদিকে যদি আমরা আয়তন নিই, এক্স অক্ষের দিকে নিলাম আয়তন আর ওয়াই অক্ষের দিকে নিলাম চাপ।
তো তোমাদের নিশ্চয় মনে আছে যে যখন দুটি রাশির মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কযুক্ত দুটি রাশি যখন হবে, তখন তাদের লেখচিত্র হবে একটা কি বক্ররেখা, একটা বক্ররেখা হবে। তাহলে এদের লেখচিত্র হবে এরকম বক্ররেখা, এই টাইপের। মানে যতই আয়তন বাড়বে চাপ কমে যাবে, অথবা চাপ যখন বেড়ে যাবে আয়তন তখন কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই হচ্ছে পিভি লেখচিত্র, এটাকে বলা হয় কি পিভি লেখচিত্র। তো এই হচ্ছে আমাদের পিভি লেখচিত্র। তো বয়েলের সূত্র আমরা জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বয়েলের সূত্রকে কাজে লাগিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় আমি একটা উদাহরণ দেখাবো। তো সূত্রগুলো শেখার সাথে সাথে গাণিতিক সমস্যার সমাধান করলে সূত্রগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এটা মুছে দেই আর একটা গাণিতিক সমস্যা দেখাই। আচ্ছা, প্রশ্নটা হলো এরকম, একটি হ্রদের তলদেশ হতে সৃষ্ট বায়ু বুদবুদ হ্রদের পৃষ্ঠে আসায় এর ব্যাস 3 গুণ হয়। হ্রদের সর্বত্র তাপমাত্রা সমান। এখানে খেয়াল করে দেখো, আমরা প্রথমে বুঝে নিব যে সূত্রটা কোনটা আমরা ব্যবহার করবো, কারণ এখানে অনেকগুলো সূত্র রয়েছে। তো এখানে বলা হচ্ছে হ্রদের সর্বত্র তাপমাত্রা সমান, অর্থাৎ তাপমাত্রা এখানে স্থির। যখন তাপমাত্রা স্থির থাকবে তখন তো আমরা বয়লের সূত্র ব্যবহার করবো, সেটা আমরা প্রথমেই জেনেছি। কাজে আমরা বলবো যে আমরা এখানে বয়লের সূত্র ব্যবহার করবো। হ্রদের সর্বত্র তাপমাত্রা সমান হলে এর গভীরতা কত, এটা জানতে চাওয়া হয়েছে, গভীরতা কত। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো যে হ্রদের তলদেশে যদি বুদবুদের ব্যাস d1 হয়, তাহলে পৃষ্ঠে পৃষ্ঠে আসলে ব্যাস 3 গুণ হয়, প্রশ্নেই বলা হচ্ছে। তাহলে পৃষ্ঠে ব্যাস d2 সমান 3d1। আচ্ছা, তো এটা আমাদের কি কাজে লাগবে সেটা আমরা দেখি। তো আমরা সুতরাং আমরা এভাবে লিখতে পারি, তলদেশে আয়তন v1 সমান 4/3 পাই d1/2 হোল কিউব। এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাস নির্ণয় সূত্র। ব্যাস নির্ণয় সূত্র কি? গোলকের গোলকের আয়তন নির্ণয় সূত্র। গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তো যেহেতু এখানে ব্যাস বলা আছে, এই জন্য ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই তো ব্যাসার্ধ পাওয়া যায়, সেই জন্য 4/3 পাই d1/2 হোল কিউব, এটা থাকলো।
পৃষ্ঠে আয়তন V2 সমান 4/3 পাই d2/2 হোল কিউব। এই অংশটা খেয়াল করো, তোমরা এই অংশটা খেয়াল করবে, বা V2 সমান 4/3 পাই d2 এর পরিবর্তে 3d1 হোল কিউব লেখা যায়। 3d1 আমরা আগে বলেছি যে 3 গুণ হয়, এই যে এখানে দেখিয়েছি যে d2 সমান 3d1। এখন এই 3টাকে কিউব করলে, 3 কে কিউব করলে হয় 27। ওই 3 এর কিউব যেটা সেটা সবার সামনে নিয়ে আসবো। তাহলে 27 ইন্টু 4/3 পাই d1/2 হোল কিউব এইভাবে লেখা যায়। তো এখানে আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি, হিসাব করতে পারি, দরকার নেই। এই যে অংশটা দেখো 4/3 পাই d1/2 হোল কিউব, সেটা কি? সেটা v1। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 27v1। তাহলে v2 সমান কি? 27v1। এটা হয়ে গেল, এটা সহজ হয়ে গেল। আচ্ছা, হ্রদের পৃষ্ঠে যে চাপ, হ্রদের পৃষ্ঠে মানে একদম উপরিপৃষ্ঠে যে চাপ, সেই পৃষ্ঠের চাপ কি? বায়ুমণ্ডলের চাপের সমান, কারণ এরপরে তো বাতাস শুরু, পানির উপর থেকে বাতাস শুরু হয়েছে, কাজেই হ্রদের পৃষ্ঠে যে চাপ সেটা হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। তাহলে পৃষ্ঠের চাপ P2, পৃষ্ঠদেশেরটা আমরা P2 ধরেছি, P2 সমান 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান। আচ্ছা, তো আমি বাম দিকটা মুছে দিই, প্রশ্নটাও আমাদের দরকার নেই এখন, আর প্রশ্নটা মুছে দিই। এখানে খেয়াল করো, আমি এটা একটা চিত্র দিয়ে দেখাই। তো হ্রদের তলদেশ এটা, পৃষ্ঠদেশ এটা। হ্রদের পৃষ্ঠে যে চাপ সেটা হচ্ছে বায়ুর চাপ, হ্রদের পৃষ্ঠে এখানে যে চাপ সেটা হচ্ছে বায়ুর চাপ। এখন হ্রদের তলদেশে যে চাপ সেটা কি হবে? এই বায়ুর চাপ প্লাস এইচ গভীরতার যে পানি, এর চাপ দুইটা মিলিত হয়ে একত্রে তলদেশে ক্রিয়া করবে। কাজেই P1 অর্থাৎ হ্রদের তলদেশের চাপ P1 সমান হবে কি? বায়ুর চাপ অর্থাৎ পৃষ্ঠদেশে যে চাপ ছিল সেটা বায়ুর চাপ প্লাস এইচ গভীরতার পানির চাপ, এইচ রো জি। এটা তোমাদের মনে আছে নিশ্চয়ই যে তরল পদার্থের চাপের সূত্র হচ্ছে কি? এইচ রো জি, পি ইকুয়াল টু এইচ রো জি। সেই সূত্র অনুযায়ী এটা হলো পানির স্তম্ভ চাপ, এইচ গভীরতার পানির চাপ প্লাস বায়ুর চাপ, দুইটার যোগফল। আচ্ছা, তাহলে এটা কি হয়? আচ্ছা, এটা আমি এভাবে P2টা P2ই রাখি, P2 এর মান পরে বসে। তো পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, আর জি তো 9.8। তাহলে এটা কত আসে? P2 প্লাস 9800H, এটা হচ্ছে P1 এর মান। আচ্ছা, এখন আমরা এই যে H হ্রদের গভীরতা, এটাই আমরা নির্ণয় করবো। তাহলে আমরা লিখবো এখন, এখন আমরা বয়লের সূত্রটা কাজে লাগাই, স্থির তাপমাত্রা, সেই জন্য বয়লের সূত্র P1V1 সমান P2V2। তো P1 এর মান বসিয়ে দিই, যা যা মান জানা আছে আমরা মান বসিয়ে দিই। P1 হলো P2 প্লাস 9800H ইন্টু V1 সমান, P2টা P2ই থাকুক, V2টা ছিল কি? V2 ছিল 27V1, V2 হলো 27V1, মান বসিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করবো, উভয় পক্ষ থেকে V1 বাদ দিয়ে দিব। তাহলে কি থাকে? ডান দিকটা আমি মুছে দিচ্ছি, বা P2 প্লাস 9800
এইচ সমান V2 কাটা গেল, V1 কাটা গেল, ডান দিকে থাকে 27P2। এখন একটা P2 যদি ওইদিকে চলে যায় তাহলে কি থাকে, বা 9800H2 সমান 26P2। তো এখান থেকে H2 সমান 26P2/9800, অর্থাৎ 26 ইন্টু P2 এর মান বসিয়ে দেই 1.013 ইন্টু 10⁵/9800 এত মিটার। তাহলে কত হয় দেখো, তোমরা হিসাব করে ফেলো, আমি হিসাব করছি। 26 ইন্টু 1.013 ইন্টু 10⁵ ভাগ 9800। আচ্ছা, ভাগ করলে আসে 268.75 মিটার। তাহলে ওই হ্রদের গভীরতা হচ্ছে 268.75 মিটার। এই হচ্ছে হ্রদের গভীরতা। তো শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা দেখলাম, কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখলাম। তো এই হলো বয়েলের সূত্র। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। পরবর্তী যে সূত্রটা রয়েছে গ্যাসের সূত্র, চার্লসের সূত্র। তো আমরা চার্লসের সূত্র শুরু করব। তাহলে আমরা এটা মুছে দেই, চার্লসের সূত্র শুরু করি। আমরা ধরে নিই যে যে কোনো একটা গ্যাস 0°C তাপমাত্রায়, এখানে আবার চাপ স্থির থাকতে হবে। এটা আমি এখানে লিখে দিই। চাপ স্থির রেখে, চাপের মান নির্দিষ্ট রাখবো আমরা সবসময়। চাপ স্থির রেখে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে 0°C তাপমাত্রা আমরা দেখলাম যে তার আয়তন আসে V0। 0°C তাপমাত্রায় ওই গ্যাসটার আয়তন হয় V0, এটা আমরা ধরলাম। তো এটা বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা যখন আমরা বাড়াবো চাপ স্থির থাকবো, তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করব, প্রতি 1°C তাপমাত্রা বাড়াবো গ্যাসের আয়তন বাড়বে, আরো তাপমাত্রা বাড়াবো আরো আয়তন বাড়বে। তো বিজ্ঞানী চার্লস এটা একটা সূত্রের মাধ্যমে দেখিয়েছেন যে এই যে আয়তনের বৃদ্ধিটা সেটা কি হারে হয়, সেটা একটা সূত্রের মাধ্যমে দেখিয়েছেন যে প্রতি 1°C তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে এর আয়তন বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? 0°তে তার যে আয়তন ছিল সেই আয়তনের 273/1 ভাগ। বিষয়টা কি আবার খেয়াল করো, আমি বলছি। চাপ স্থির রাখলাম যাতে চাপের কোনো পরিবর্তন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর প্রতি 1°C তাপমাত্রা বাড়াবো, তার সঙ্গে সঙ্গে ওই গ্যাসের আয়তনও বাড়তে থাকবে। এবং আয়তনটা বাড়বে কিভাবে? প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বাড়বে 0°তে তার যে আয়তন ছিল সেই আয়তনের 273/1 ভাগ, এই হারে বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি? 1°C এ গ্যাসের আয়তন V1 সমান V0 প্লাস V0 ইন্টু 1/273। কথাটা কি দাঁড়ালো দেখো, তাপমাত্রা 1°C বাড়ালে সেই গ্যাসের আয়তন 0°তে তার যে আয়তন ছিল সেই আয়তনের 273/1 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানে কি, শুরুতে যে আয়তন ছিল V0 সেটা তো থাকবেই, তার সঙ্গে যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটা যোগ হবে, এটাই হচ্ছে তার শেষ আয়তন। তাহলে আমরা সূত্রটা এইভাবে বলতে পারি যে কোন গ্যাসের তাপমাত্রা প্রতি 1°C বাড়ালে তার আয়তন 0°C তাপমাত্রায় যে আয়তন ছিল সেই আয়তনের 273/1 বৃদ্ধি পায়। 0°C তাপমাত্রায় যে আয়তন ছিল সেই আয়তনের 273/1 বৃদ্ধি পায়।
আবার যদি আমরা তাপমাত্রা হ্রাস করি, কমিয়ে দিই, তাহলে কি হয় সেটা আমরা দেখি। যদি আমরা তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিই, তখন তার আয়তন 0 ডিগ্রি তাপমাত্রার আয়তনের 273 ভাগে 1 ভাগ হ্রাস পায়, কমে যায়। সে কারণে শেষ আয়তনটা তার হবে কি, শুরুতে যে আয়তন ছিল ভি নট, সেখান থেকে ভি নটের 273 ভাগে 1 ভাগ মাইনাস করতে হবে, এটা হবে শেষ আয়তন। তাহলে এই দুটো সমীকরণ খেয়াল রাখলে আমরা এই সংখ্যাটা মানে চার্লসের সূত্রটা ব্যাখ্যা করতে পারি। তাহলে চার্লসের সূত্রটা আমরা এভাবে বলতে পারি যে চাপ স্থির রেখে বা স্থির চাপে যে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা হ্রাস করলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 273 ভাগের 1 ভাগ যথাক্রমে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় কথাটা বলা হচ্ছে কেন, তাপমাত্রা যখন আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তখন এর আয়তন 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা যখন আমরা কমাবো, তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 273 ভাগে 1 ভাগ হ্রাস পাবে, কমে যাবে। এটাই হলো চার্লসের সূত্র, এটাই চার্লসের সূত্র। তাহলে শর্তটা কিন্তু শুরুতে বলাই হচ্ছে এখানে চাপ স্থির থাকতে হবে, স্থির চাপে। তাহলে স্থির চাপে যে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে বা কমানো হলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল, সেই আয়তনের 273 ভাগের 1 ভাগ যথাক্রমে বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে এটা থেকে ব্যাখ্যা করে আমরা কিভাবে একটা গাণিতিক রূপ দিতে পারি এটাকে, সেটা আমরা দেখি। তাহলে এই শর্ত অনুযায়ী যে কোনো একটা তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস এ গ্যাসের আয়তন ভি টি সমান কি লিখব, ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এটা কিভাবে হলো, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই, তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পায়। কাজেই যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন ছিল, সেই আয়তনের 2 গুণ বৃদ্ধি পাবে, সেই আয়তনের 273 ভাগের 2 গুণ বৃদ্ধি পাবে। যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার যে আয়তন ছিল, সেই আয়তনের 273 ভাগের টি গুণ বৃদ্ধি পাবে। তাপমাত্রা যত গুণ বাড়াবো, এইটার তত গুণ আয়তন বৃদ্ধি পাবে। আবার হ্রাস করলে ওই একই হারে হ্রাস পাবে। আচ্ছা, তাহলে সমীকরণটা দাঁড়ালো কি, যে টি ডিগ্রি তাপমাত্রায় তার যে আয়তন, সেটা আয়তন সমান ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273। এটাকে আমরা একটু ভালো করে দেখি। এটার মধ্যে যদি আমরা ভি নট কমন নিই, তাহলে লিখতে পারি 1 প্লাস টি বাই 273, এভাবে লিখতে পারি। আচ্ছা, বাদ বাকিটা আমি ডান দিকে লিখছি, এটাও আমাদের কাজে লাগবে, এই জন্য আমি মুছে দিচ্ছি না। বা ভিটি সমান ভি নট ইন্টু, এটা যদি আমরা লসাগু করে ফেলি কি হয়, 273 উপরে হবে 273 প্লাস টি, লসাগু করলে এরকম লেখা যায়। তো তোমাদের নিশ্চয় মনে আছে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করলে সেটা আসে কেলভিন স্কেলের তাপমাত্রা। তাহলে উপরেটা কি দাঁড়াচ্ছে, ভি নট ইন্টু টি, আর 273 সেটা কি 0 ডিগ্রি সেলসিয়াসের কেলভিন মান, সেটাকে আমরা টি নট বলতে পারি। ভিটি সমান এটা বলতে পারি। তাহলে সমীকরণটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে লিখতে পারি ভিটি বাই ভি নট সমান টি বাই টি নট, এরকম দাঁড়াচ্ছে ভিটি বাই ভি নট সমান টি বাই টি নট। তাহলে এই সমীকরণটা কি নির্দেশ করে, যে তাপমাত্রার সাথে ওই গ্যাসের আয়তন সমানুপাতিক, কারণ তাপমাত্রা অনুযায়ী এই গ্যাসের আয়তনগুলো একই রকম অনুপাত নির্দেশ করে। কাজে আমরা বলতে পারি যে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনটা সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভি সমানুপাতিক টি, গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক। তবে এই তাপমাত্রাটা কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নয়, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। তাহলে যে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা, কেলভিন স্কেল এর তাপমাত্রাকে আবার পরম স্কেলও বলা হয়, পরম তাপমাত্রা স্কেল বলা হয়। কেন বলা হয় সেটাও আমরা জানবো।
তাহলে আমরা বলবো কি যে যে কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা যদি দ্বিগুণ হয়, আয়তন দ্বিগুণ হবে। সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হলে কিন্তু চলবে না। যেমন 10 ডিগ্রি তাপমাত্রা যে আয়তন থাকে 20 ডিগ্রিতে তার দ্বিগুণ হয়ে যাবে, তা না কিন্তু। বরং 10 ডিগ্রিকে কেলভিন করো, 273 যোগ 10 283 আসলো, তার দ্বিগুণ যদি করি তখন আয়তন দ্বিগুণ হবে। কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক হবে গ্যাসের আয়তন স্থির চাপে। চাপ যখন স্থির থাকে তখন এরকম হবে। এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো এটাকেই সমীকরণ রূপে আমরা কিভাবে লিখতে পারি দেখো। এটাকে সমীকরণ রূপে আমরা এভাবে লিখতে পারি, V1 বাই T1 সমান V2 বাই T2। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ এই সূত্রটা আমরা কখন কাজে লাগাবো এটা বুঝতে পারছো? যখন বলা হবে যে চাপ স্থির, স্থির চাপে যখন বলে দেওয়া হবে চাপ স্থির, তখনই আমরা এই সমীকরণটা কাজে লাগাবো। আচ্ছা, এই হচ্ছে চার্লসের সূত্র। এক্ষেত্রেও লেখচিত্র রয়েছে। এক্ষেত্রে ভি এবং টি এর সম্পর্কযুক্ত লেখচিত্র, সেটা আমরা দেখি। যদি আমরা এক্স অক্ষের দিকে তাপমাত্রা নিই, ওয়াই অক্ষের দিকে আয়তন নিই, তাহলে এটা হবে কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। তোমাদের নিশ্চয় মনে আছে যে যখন দুটি রাশি পরস্পর সমানুপাতিক হয় তখন তাদের লেখচিত্র হয় একটা মূল বিন্দুগামী সরলরেখা। কাজেই এই ক্ষেত্রে যদি কেলভিন স্কেলের তাপমাত্রা এবং আয়তন এদের সম্পর্কযুক্ত লেখচিত্র করি, ভিটি লেখচিত্র বলা হচ্ছে এটাকে, ভিটি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। আবার এই লেখচিত্রটাকে আমরা ইচ্ছা করলে সেলসিয়াস স্কেলের জন্য তাপমাত্রা নিলাম আর আয়তন নিলাম, সেভাবেও করতে পারি। সেক্ষেত্রে লেখচিত্রটা কেমন হয় দেখো। সেক্ষেত্রে এটা হবে এখান থেকে শুরু হবে। কেন? যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, তখন কিন্তু আয়তন শূন্য না। কারণ তখন কিন্তু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে শূন্য হলেও কেলভিন স্কেলে তো শূন্য না। আর আয়তনের সাথে সম্পর্ক হচ্ছে কেলভিন স্কেলে। কাজেই সেক্ষেত্রে একটা আয়তন থাকবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার যে আয়তন সেটাকে আমরা ধরেছিলাম V0, মনে আছে নিশ্চয় তোমাদের। সেখান থেকে তাপমাত্রা যতই বাড়াবো এর আয়তন একই হারে বাড়তে থাকবে। ফলে এখান থেকে একটা সরলরেখার আকারে, ঊর্ধ্বগামী সরলরেখার আকারে লেখচিত্রটা পাওয়া যাবে। এখন এই লেখচিত্রটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, সেটা এক্স অক্ষ গিয়ে এক জায়গায় ছেদ করে। তো এই তাপমাত্রা তো 0 ডিগ্রি সেলসিয়াস, বাম দিকে যাব -1 -2 এরকম করতে করতে যদি আমরা লেখচিত্রটা একদম নিখুঁতভাবে আঁকতে পারি, এই লেখচিত্রটা এক্স অক্ষকে যে এখানে ছেদ করে, এই বিন্দুর তাপমাত্রা যদি আমরা নির্ণয় করি, দেখবো যে এই তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা -273.16। সূক্ষ্মভাবে হিসাব করলে 16 -273.16 বা 15 বলে অনেক সময়। যেটাই হোক, মূল মানটা আমরা 273 -273 বলবো। তাহলে এই চিত্রটা যেখানে ছেদ করে এক্স অক্ষকে, সেই বিন্দুটা হচ্ছে কি, সেই বিন্দুর তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই বিন্দুটা কি নির্দেশ করে? এই বিন্দুতে ওই গ্যাসের আয়তন শূন্য। কারণ এই যে এই উচ্চতাটা যেটা, সেটা হচ্ছে গ্যাসের আয়তন। এই বিন্দুতে কোনো উচ্চতা নাই, অর্থাৎ এই বিন্দুতে গ্যাসের আয়তন শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালি আমরা যদি নিখুঁতভাবে লেখচিত্রটা আঁকতে পারি, তাহলে থিওরিটিক্যালি দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন, মানে যে কোনো গ্যাস বলতে আদর্শ গ্যাস অবশ্যই, যে কোনো আদর্শ গ্যাসের আয়তন সেটা শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই জন্য এই তাপমাত্রাটাকে বলা হয় কি, পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাকে বলা হচ্ছে কি, পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি। এটা যেহেতু চার্লসের সূত্র থেকে এসেছে, কাজে এখানে শর্তটা ওভাবে বলতে হবে যে স্থির চাপে যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি অর্থাৎ তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাত্ত্বিকভাবে বলা হচ্ছে কেন? কারণ এই তাপমাত্রা আসলে নির্ণয় করা, এই তাপমাত্রায় যাওয়ার অনেক আগেই সকল গ্যাসই তরল অবস্থা প্রাপ্ত হয়, কোনো গ্যাসই আর গ্যাসীয় অবস্থায় থাকে না। সেই কারণে এটাকে আর দেখানো সম্ভব হয় না। যদি গ্যাসীয় অবস্থায় থাকতো, তাহলে অবশ্যই তার আয়তন শূন্য হতো আদর্শ গ্যাসের সংজ্ঞা অনুযায়ী। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সম্পর্কিত আলোচনা।
তো পরবর্তী ক্লাসে এই সূত্র দুটা সমন্বয় করে নতুন যে একটা সূত্র পাওয়া যায়, পিভি ইকুয়াল এনআরটি, শুরুতে আমি বলেছিলাম যেটা, সেটা কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আরো একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র, তো সেই চাপের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আর এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জন্য তোমরা অবশ্যই ভালো করে এটা পড়বে, বাসায় অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশ থেকে তাহলে শুরু করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য আমি আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।